টাইম ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান, লিডার্স ক্যাটাগরিতে অবস্থান 16তম। 2 ঘন্টার চেষ্টায় বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে হতাহতের কোনো তথ্য মেলেনি। শর্ট সার্কিট থেকে সূত্রপাত, বলছে ফায়ার সার্ভিস। হামে সারা দেশে 3 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1108। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে বাড়ছে হাম রোগীর চাপ। এবং দেশে রিজার্ভ আরও বাড়ল, 14 দিনে প্রবাসীরা পাঠালেন 19,605 কোটি টাকা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী টাইমের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম। বুধবার 2026 সালের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির ওই তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী। এতে লিডার্স ক্যাটাগরিতে 16তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই স্বীকৃতির মাধ্যমে তার দূরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দিয়েছে টাইম। পয়লা জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করবে সরকার। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, কৃষক ও ফ্যামিলি কার্ড সহ সরকারের নানা পদক্ষেপে খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে সরকার বিকল্প শ্রমবাজার খুঁজতে পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। চলমান চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় এরই মধ্যে 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সংসদ অধিবেশনের প্রশ্ন উত্তরে চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য হোম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করা হবে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ সহ সরকারের নানা পরিকল্পনায় কোনো না কোনোভাবে সমাজের খেটে খাওয়া মানুষ উপকৃত হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। খেটে খাওয়া মানুষ বলতে যেই মানুষগুলোকে বোঝায়, সেটি শ্রমিক হোক, কৃষক হোক, দিনমজুর হোক, খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হোক, প্রত্যেকের জন্য আমরা কিছু না কিছু রেখেছি। আমরা কৃষকদের জন্য, একটু আগে আমি বলেছি, আমরা কৃষকদেরকে সহযোগিতা করার জন্য কৃষক কার্ড আমরা ইন্ট্রোডিউস করেছি। আমরা একইভাবে এই দেশের মহিলাদেরকে, এই দেশের নারী সমাজকে আমরা এম্পাওয়ার করার জন্য আমরা প্রান্তিক পর্যায়ের পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো যে নারী প্রধান আছে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া এরই ভিতরে আমরা শুরু করেছি। সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় জনগণকে হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান সরকার প্রধান। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 20 এপ্রিল বগুড়া যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সার্কিট হাউসে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ব্রিফিং শেষে বগুড়া 7 আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন সহ তারা জনসভাস্থল পরিদর্শন করেন। এ সফরে বগুড়া সিটি কর্পোরেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাবার পৈতৃক ভিটার হাসপাতাল পরিদর্শন, কৃষক কার্ড বিতরণ, জনসভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী 20 তারিখে
এখন পর্যন্ত যেটি ঠিক আছে, উনি সড়ক পথে ঢাকা থেকে রওনা দিয়ে 10:30টার মধ্যে বগুড়া সার্কিট হাউসে পৌঁছবেন। এরপর এখান থেকে বগুড়া জজকোর্ট প্রাঙ্গণে যাবেন, ওখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন বগুড়া পৌরসভা চত্বরে বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেখানে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলকনি উন্মোচন করবেন। এরপরে সড়ক পথে মাননীয় প্রধানমন্ত্রী তার জন্মস্থান, জন্মভিটা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে উনি যাবেন। সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী শিক্ষা খাতে জিডিপি 5% বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। বুধবার সিলেটে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, নানা জটিলতায় বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন আটকে ছিল, তবে শিগগিরই এই কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। জ্বালানি তেলের যে মজুত রয়েছে তাতে আগামী 2 মাসে কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বুধবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে জ্বালানির দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। দেশে এই মুহূর্তে 1,01,000 মেট্রিক টন ডিজেল, 31,821 টন অকটেন, 18,211 টন পেট্রোল, 77,546 টন ফার্নেস অয়েল এবং 18,223 টন জেট ফুয়েল মজুত রয়েছে। সচিবালয়ে তেলের মজুদ পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। বলেন, আগামী 2 মাসেও দেশে জ্বালানি সংকট হবে না। ফুয়েল অ্যাপের মাধ্যমে এখন 7টি পাম্প থেকে তেল নিতে পারছেন মোটরসাইকেল চালকরা। আগামী সপ্তাহে এই তালিকায় যুক্ত হবে আরও 7টি পাম্প। যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নাই। ইতিমধ্যে 7টা ফিলিং স্টেশনে ফুয়েল পাস আমরা পাইলট বেসিসে চালু করেছি। প্রায় 1,10,000-এর মতো ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়েছে। আরও 7টা আগামী সপ্তাহের মধ্যে আমরা চালু করব। এদিকে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান জানান, এপ্রিলে জ্বালানির দাম বাড়বে না, তবে মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক দরবারে হামলা প্রসঙ্গে তিনি বলেন, এটি মব নয়, বরং পূর্ব পরিকল্পিত ঘটনা। আমরা একটা নতুন ফেনোমেনন দেখছি, বারবার বলছি যে আপনি সব পরিকল্পনা করছেন। ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো, ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এগুলো তো এক ধরনের পরিকল্পনা করে। ইভেন কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে সহিংস ঘটনাগুলোর তদন্তের কথা উল্লেখ করে জাহিদুর রহমান বলেন, হাম প্রতিরোধে বিগত সরকারের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির 31 দফার মধ্যে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। সো টিকা দিতে পারা কিন্তু এক ধরনের প্রিভেনশন। সো আমরা এটা করবই এট এনি কস্ট। আমরা কারা দায়ী, কোনো না কোনো ভাবে এখানে শাস্তির মুখোমুখি পড়ছে। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা বলেন তথ্য উপদেষ্টা। এগুলো অপরাধ, সেগুলো অপরাধ হিসেবে ট্রিটেড হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট আমলে নানা অপকর্মে জড়িতদের বিচার করতে না পারলে নতুন করে ফ্যাসিবাদ জেগে উঠতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা কাঠামো এমন হওয়া উচিত যাতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। বুধবার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় চিত্রগ্রাহক সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত সমস্যার কথা তুলে ধরেন। ফ্যাসিবাদ কিন্তু একটা রোগের নাম, এবং এটা আজকে যিনি গণতন্ত্রী, আগামীকালকেও তিনি কিন্তু ফ্যাসিস্ট হয়ে যেতে পারেন। ক্ষমতার মধ্যে এমন কিছু ভাইরাস থাকে, যেই ভাইরাসের যদি আগের থেকেই অ্যান্টিভাইরাস ভ্যাকসিনেশন করা না থাকে পলিটিক্যাল প্রসেসে, তাহলে তা আমাদেরকে ফ্যাসিজমের দিকে নিয়ে যায়। ক্ষমতার প্রভাব প্রতিপত্তিতে যাদের রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে তারা কিন্তু সাবধান। তা আমি সে কারণেই আপনাদেরকে বলছি
যে এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে। গেল ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয় আরও ১,১০৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে এমন তথ্য। এদিকে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর চাপ বাড়ছে। ঢাকার বাইরে থেকে অনেক রোগী ভর্তি হচ্ছে বিশেষায়িত হাসপাতালে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন MR আসাদ। হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নেয়ার পথে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা হাসপাতালে ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এদিকে খুলনা বিভাগে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হাম। কয়েকদিনের ব্যবধানে এই বিভাগের ১০ জেলায় ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১১০০। মৃত্যু হয়েছে ৯ জনের। রোগীর ভিড় বেশি, সেই তুলনায় আমাদের বেডের একটু হইলেও শর্টেজ আছে, তার আমরা চেষ্টা করছি সব রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য। আইসোলেশন বেড ওই রেটে না, পর্যাপ্ত চিকিৎসক, নার্স সবাইকে ওখানে ডিউটি দিয়েছেন যাতে কোনো রকম সমস্যা না হয়। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হামের উপসর্গ থাকা অনেক শিশুকে নিয়ে ঢাকার বাইরে থেকেও এই হাসপাতালে ভিড় করছেন বাবা মা। আমার বাসা উত্তরাতে, আমি উত্তরা থেকে প্রথমে ১ নম্বর গেছি, ২ নম্বর শিশু হাসপাতাল শ্যামলী গেছি, সরদ্দিতে গেছি, ইভেন আমাদের আলোকে গেছি, আমাদের পরিচিত যে সিনসিন জাপান ওখানে গেছি, এই এলার্জিয়াতে গেছি, মাতৃ সেবা গেছি, সর্বশেষ এখানে আসছি। এবার আপনি বলেন যে এমন একটা ব্যবস্থা চলতেছে, আমি ৫,০০০ টাকা মনে করেন গাড়ি ভাড়া দিছি একদিনে। যদি আমি জানতাম যে এখানে চিকিৎসা পাওয়া যায়, সরকারের ভাবে বলতো যে এখানে চিকিৎসা পাওয়া যায়, আমার কিন্তু এত টাকা খরচ হইতো না। প্রথম জ্বর আসছিল, জ্বরের থেকে পরে পাতলা পায়খানার সাথে এর পরে বাইরে এসে আপনার মুখে গাও, পায়খানা রাস্তা দিয়ে গাও এবং ঠান্ডা কাশি, অনেক জামালাটার ভিতরে ধরে লাগছে। পরে ঢাকা নিয়ে আসলাম। জ্বর, তারপরে যে হাম বেরিয়েছিল শরীরে, তারপরে যে কাশি, বমি, একদমই খাবার খাইতো না, এর জন্য পরে হসপিটালে আনছি। হাসপাতালে জনবল সংকটে সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ হাম রোগীর স্বজনদের। তারা বলেন চিকিৎসক, নার্সের সংখ্যা আরও বাড়াতে হবে। MR আসাদ, মোহনা সংবাদ। রাজধানী বনানীর কাঁচাবাজার এলাকায় ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় রাত প্রায় ৮:৩০টার দিকে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরপরই ভবন থেকে সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। নিয়ন্ত্রণে আনতে আনতে আগুন ভবনের ৮ম ও ১০ম তলায় ছড়িয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনার কথা জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার পর খবর পেয়ে তাৎক্ষণিক একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা উঠে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ কারণে মামুনকেও এ মামলার আসামি করা হবে। এদিকে মোহাম্মদপুরে ৯ জন হত্যা মামলায় নানক, তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে। আরও জানাচ্ছেন মুদাসির আলী। ২০১৩ সালে হেফাজতের সমাবেশে তৎকালীন আওয়ামী সরকার যে হত্যাযজ্ঞ চালায় তাতে র্যাবের কর্মকর্তা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনও কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মামলায় এখন পর্যন্ত মামুন সহ গ্রেপ্তার রয়েছেন ৪ জন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি এবং আগামী ১০-১৫ দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, একটা সারা পৃথিবীর মানুষের, বিবেকবান মানুষকে যারা আহত করেছে এই মানবতা বিরোধী অপরাধ, সেটার মধ্যে আমরা যাদের সম্পৃক্ততাই পাওয়া যাবে প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরে ৯ জন হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন দ্বিতীয় দফায় পিছিয়ে ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এদিন ধার্য করেন। একই ট্রাইব্যুনালে আরেক মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষী না আসায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। ২৭ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
অন্যদিকে ট্রাইব্যুনাল 2-তে 24-এর গণ অভ্যুত্থানের যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন তারই বাবা পুলিশের এসআই ময়নাল হোসেন ভূঁইয়া। তিনি অভিযোগ করেন তাইম হত্যার ঘটনায় যে পুলিশ কর্মকর্তা সুরতহাল প্রতিবেদন করেন তাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শরীরে গুলির চিহ্ন উল্লেখ করেননি ওই পুলিশ কর্মকর্তা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 2 দশকে ট্রাফিক সিগন্যাল স্থাপন অটোমেশনের নামে 200 কোটি টাকার বেশি অপচয় হলেও নতুন করে ঢাকার 2 সিটিতে সিগন্যাল বাতি বসানো হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 18 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগের পাশাপাশি চালকদের সচেতন করা না গেলে কোনো পরিকল্পনাই সফল হবে না। তবে ট্রাফিক পুলিশের দাবি, পরীক্ষামূলকভাবে পরিচালিত কয়েকটি অটোমেশন সিগন্যালে অধিকাংশ চালকই নিয়ম মেনে চলেছেন। এমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর শতাধিক পয়েন্টে গত 2 দশকে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন ও অটোমেশনের নামে 200 কোটি টাকার বেশি অপচয় করা হয়েছে। তবে নতুন করে আবার সিগন্যাল বাতি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে রাজধানীর 7 পয়েন্টে শুরু হয়েছে এই কার্যক্রম। ট্রাফিক সার্জেন্টরা জানান, পরীক্ষামূলক চালু হওয়া স্পটগুলোতে নিয়ম মেনে গাড়ি চালাচ্ছেন চালকরা। বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা সিগন্যাল লাইট ছাড়াই চলাচল করতে অভ্যস্ত আর কি। তারা হঠাৎ করে যখন গুলশানে চলে আসে বা বিজয়সন চলে আসে, তারা সিগন্যাল থাকলেও তারা মনে করে ট্রাফিক পুলিশ বা যারা সার্জেন্ট আছে তারা হয়তো হাতের মাধ্যমে সিগন্যাল চালাবে, এই জন্য তারা লাইটের দিকে অনেক সময় দৃষ্টিপাত করে না। সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে, বাট এই যে ট্রাফিক ম্যানেজমেন্টটা অনেকটা অ্যানালগ ছিল, কারণ আধুনিক বিশ্বে এখনো আমরা ম্যানুয়ালি সিগন্যাল চাচ্ছি, এটা আসলে দৃষ্টিকটু। জাতিগতভাবে বলেন আর আমরা বাঙালি হিসেবে আমি জানি না, আসলে আমাদের সবার ভিতরে আইন না মানার এক ধরনের প্রবণতা রয়েছে। পুরো সিটিকে সিগন্যাল বাতির আওতায় আনার দাবি জানালেন চালকরা। তবে আইন না মানার কথাও স্বীকার করেন তারা। সব দিক থেকে গাড়ি আসে তো সিগন্যাল না মানলে তো জ্যাম লেগে যাবে। ট্রাফিক কন্ট্রোলটা মোটামুটি এখন গুলশানে খুব বেস্ট চলতেছে, তো এটা যদি পুরো ঢাকার ভিতরে করা হয় মোটামুটি জাম চাপটা কমে যাবে। সড়ক বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি ছোট ছোট যানবাহনকে সড়ক থেকে সরিয়ে ফেললে সিগন্যাল বাতি চমৎকার সমাধান। চালক আছেন, যারা যাত্রী আছেন, পথচারী আছেন, তারা তো ভুলেই গেছে যে সড়কে আইন বলে একটা বিষয় আছে। তো সেই জায়গায় ট্রাফিক সিগন্যাল বসে তাদেরকে আগে অভ্যস্ত করতে হবে যে লাল বাতিতে থামতে হয়, সবুজ বাতিতে যেতে হয়। আপনি অন্তত এটা আগে শিখাতে হবে। সড়কের আইন সম্পর্কে চালকদের সচেতন করার পরামর্শ দেন তিনি। পলিসি নিতে পারেন যে ছোট ছোট খুচরা যানবাহন, অটোরিকশা, রিক্সা, এগুলো সড়ক থেকে আস্তে আস্তে সরিয়ে ফেলবেন। সিগন্যাল একটা চমৎকার সলিউশন হবে ঢাকা শহরের জন্য। ডিএনসিসি প্রশাসক জানালেন, বুয়েটের সহযোগিতায় উত্তর সিটির 10টি পয়েন্টে পরীক্ষামূলক সিগন্যাল বাতি বসানো হচ্ছে। বুয়েটের যারা আমাদের প্রকৌশলীরা আছে, কিছু ট্রাফিক সিগন্যাল বাতি তৈরি করেছে এবং অনেক জায়গায় সেটা এখনো আছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের সিটি কর্পোরেশন থেকে তারা সহযোগিতা চেয়েছে। কারণ ট্রাফিক সিগন্যাল করতে গেলে তখন রাস্তা খোলাখুলি করতে হবে। সিটি কর্পোরেশনের সহযোগিতা চেয়েছে 10টা জোনে, যেখানে যেখানে পাইলট বেসিসে এটা শুরু হচ্ছে। চালকদের সচেতন করতে ট্রাফিক বিভাগের সোশ্যাল প্ল্যাটফর্মে ক্যাম্পেইন চলছে বলেও জানান তিনি। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইন করছে, এটা জনসচেতনতার বিষয়। এটা আমিও মনে করি যে জনসচেতনতার মধ্যে দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন সম্ভব। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ট্রাফিক সচেতনতার অংশ হিসেবে ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম 2026 শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বিকেলে রাজধানী মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক নিয়মকানুন বিস্তারিত আকারে তুলে ধরেন। রাস্তার গাড়ি, রিক্সা ও মানুষসহ বিভিন্ন যান কিভাবে চলাচল করবে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় শিক্ষার্থীদের মাঝে। আমরা এখন থেকেই সচেতন না হই, ভবিষ্যতে আমরা আসলে ট্রাফিকটাকে ম্যানেজই করতে পারবো না। তো এই জন্য আমরা স্কুলের বাচ্চাদের বেছে নিয়েছি, কারণ তারাই তো ভবিষ্যতে নেতৃত্ব দিবে। আমরা চাই যে প্রত্যেকটি কারিকুলামে যেন এটি অন্তর্ভুক্ত হয়, সেটি বাংলা, ইংরেজি মাধ্যম, সকল মাধ্যমেই যেন এটিকে অন্তর্ভুক্ত করা হয়। কারণ এটি এখন আর শুধু জানার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের ট্রাফিক সচেতনতা এটা অবশ্যই কারিকুলামে আসা উচিত। ছোট কিংবা বড় রাজধানীতে যে কোনো ব্যবসা করতে সিটি কর্পোরেশনের অনুমতি লাগবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক আব্দুস সালাম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক দখলমুক্ত পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ফুটপাতে ব্যবসা করতে হলেও লাইসেন্স নেওয়ার ব্যবস্থা করা হবে। হকারদের বসার ক্ষেত্রে একটি নীতিমালা তৈরির কথা জানান ডিএনসিসি প্রশাসক। একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে তাকে একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব।
ফটো আইডি ঝুলায় রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। সে যে ব্যবসার মালামাল রাখবে সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে। এছাড়া কিন্তু আমরা এটা একটা সময় নিচ্ছি, 1 মাস সময় নেব, 1 সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না। আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এই ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। চলতি বছরের এপ্রিলে 14 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 160 কোটি 70 লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রা, যা দাঁড়ায় 19,605 কোটি 40 লাখ টাকা। এর মধ্যে গেল 2 দিনে প্রবাসী আয় এসেছে 2,086 কোটি 20 লাখ টাকা। বুধবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গেল বছরের এপ্রিল মাসের প্রথম 14 দিনে প্রবাসী আয় এসেছিল 128 কোটি 40 লাখ ডলার। এই হিসাবে মাসিক ভিত্তিতে প্রবাসী আয় বেড়েছে 25.2%। অন্যদিকে চলতি অর্থবছরে 1 জুলাই থেকে 14 এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে 2,781 কোটি 60 লাখ ডলার। গেল অর্থবছরের 1 জুলাই থেকে 14 এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছিল 2,306 কোটি 90 লাখ ডলার। এ সময় প্রবাসী আয় বেড়েছে 20.6%। বিএনপি পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। বুধবার ফরিদপুর শহরতলির আদমপুরে বর্জ্য ব্যবস্থাপনা এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ জানিয়ে ডক্টর জিয়া বলেন, সারা দেশে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হচ্ছে। একে টেকসই করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি এবং রিসাইক্লিংয়ের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। দল হিসাবে বলেন আর বর্তমানে বিএনপি এই সরকার পরিচালনা করছে, আমাদের একটা বড় কমিটমেন্ট সারা বাংলাদেশে আমরা কীভাবে এই বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি, যাতে করে এই হার্মফুল এফেক্টগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। পৌরসভা বা সিটি কর্পোরেশন, সরকার, তারপর এনজিও, লোকাল সিভিল সোসাইটি, অন্যান্য প্রাইভেট যারা উদ্যোক্তা আছে, আমাদের পার্টনারশিপের মাধ্যমে যদি এটা একটা ভায়াবল বিজনেস আমরা পরিণত করতে পারি, তো আমাদের যে বর্জ্যটা আজকে আমাদের স্বাস্থ্য বা সব কিছুর জন্য হুমকি স্বরূপ, সেই বর্জ্যকে আমরা ওয়েলথে রূপান্তরিত করতে পারব। বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সরকার কর্মসংস্থান সৃষ্টি করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার সাভারে ব্যাংকটাউন এলাকায় যুব উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বেকার যুবকদের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মোবাইলের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের যুবকদের কর্মসংস্থানকে নিশ্চিত করার লক্ষ্যে। আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে 64টি জেলায় ফ্রিল্যান্সিং এর যে কার্যক্রম আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। আমাদের আরো বেশ কিছু কর্ম পরিকল্পনা রয়েছে, কিভাবে মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যুবকদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর তিনি এবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। সর্বশেষ 2021 সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন রুবেল। এরপর আর জাতীয় দলের খেলার সুযোগ পাননি এই ডানহাতি পেসার। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন তিনি। বাংলাদেশের হয়ে 27টি টেস্ট, 104টি ওয়ানডে এবং 28টি টি-20 খেলেছেন রুবেল। ওয়ানডেতে 129, টেস্টে 36 এবং টি-20তে 28টি উইকেট নিয়েছেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। টাইম ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। লিডার্স ক্যাটাগরিতে অবস্থান 16তম। দুই ঘন্টা চেষ্টায় বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে হতাহতের কোনো তথ্যও মেলেনি। শর্ট সার্কিট থেকেই সূত্রপাত, বলছে ফায়ার সার্ভিস। হামে সারা দেশে 3 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1108। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে বাড়ছে হাম রোগীর চাপ। এবং দেশের রিজার্ভ আরও বাড়ল, 14 দিনে প্রবাসীরা পাঠালেন 19,605 কোটি টাকা। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।